আচ্ছা, হ্যালো সকলকে, ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে আমরা বৃত্তীয় গতি শুরু করবো, ঠিক আছে? সার্কুলার মোশন। তো তোমরা সার্কুলার মোশন অনেক জায়গায় দেখেছো, যেমন বাড়িতে যে পাখা আছে তার মোশনটা সার্কুলার, তারপরে ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, এর মোশনও সার্কুলার। পৃথিবীর গতি, সূর্যের চারিদিকে যে গতি বা পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা একটা সার্কুলার মোশন। অর্থাৎ কোনো বস্তু যদি কোনো বিন্দুর চারিদিকে ঘুরে বা কোনো একটা অক্ষের চারিদিকে ঘুরে, তখন তার মোশনটাকে আমরা বৃত্তীয় গতি করব, ঠিক আছে? সার্কুলার মোশন। তো এই বৃত্তীয় গতি মেকানিক্সের একটা পার্ট, তাহলে মেকানিক্স আরও ডিপ পড়ার জন্য আমাদের সার্কুলার মোশনটাকেও স্টাডি করতে হবে। তো চলো আমরা বৃত্তীয় গতি কী হয়, এর কী কী টার্ম আছে সেগুলো দেখি। আমরা যেমন ওয়ান ডাইমেনশনাল মোশন দিয়েছিলাম, একমাত্রিক গতিতে, যেমন সরণ, বেগ, ত্বরণ, এগুলো দেখেছিলাম। এই বৃত্তীয় গতিতেও সেরকমই আছে। সেক্ষেত্রে কৌণিক সরণ আছে, সরণের ক্ষেত্রে কৌণিক সরণ হবে, বেগের জায়গায় কৌণিক বেগ হবে, ত্বরণের জায়গায় কৌণিক ত্বরণ হবে। তো এগুলো কী, সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আছে, দেখো কৌণিক সরণ কাকে বলে। মনে করো কোনো একটা বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরছে, এরকম করে একটা বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে। মনে করো কণাটা প্রথমে এতে ছিল, টি গেল 0-তে, এবং কিছুক্ষণ পর কণাটা বিতে গেল টি সময় পর। তাহলে কণাটা এ থেকে বি যাওয়ার ফলে কণাটা কেন্দ্রে যে কোণটা তৈরি করলো, সেই কোণটাকে যদি থিটা বলি, এই থিটাটা হবে টি সময়ে কণাটির কৌণিক সরণ, ঠিক আছে? তাহলে ঘূর্ণনশীল কোনো কণা তার প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান, সেই যে বৃত্তপথে সে ঘুরছে, সেই বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করছে, সেই কোণটাই হচ্ছে তার কৌণিক সরণ। এবার যদি বলে এর একক কী, তাহলে এর একক কোণের একক। কোণের একক আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেডিয়ান। ডিগ্রি আমরা ব্যবহার করি না, আমরা রেডিয়ান ব্যবহার করি, RAD দিয়ে লেখা হয়, ঠিক আছে? কৌণিক সরণের দেখো কোনো মাত্রা নেই, কারণ থিটা এই যে কোণের কোনো মাত্রা হয় না, ওই জন্য কৌণিক সরণেরও কোনো মাত্রা নেই। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক সরণ। বলেছে কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক কী। দেখো থিটাটা যদি খুব ছোট হয়, তাহলে এ আর বি বিন্দুটা খুব কাছাকাছি আসবে, এবং সেক্ষেত্রে এ বিটাকে আমরা রৈখিক সরণ হিসেবে ধরতে পারি যদি থিটাটা খুব ছোট হয়। অর্থাৎ মনে করো কণাটা এখানে ছিল, এখান থেকে এইখানে এলো, বিটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে কোণটা খুব ছোট হলো, তখন এই কোণটা হবে থিটা। এবং থিটাটা, এই কোণটা যদি খুব ছোট হয়, তাহলে এই এ বিটাকে আমরা সরলরেখা ধরতে পারি। যদি থিটাটা বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এ বিকে সরলরেখা ধরতে পারবো না, কারণ তখন একটা বক্ররেখা হয়ে গেল, বা বলতে পারি যেটা একটা বৃত্তচাপ হয়ে গেল। তাহলে থিটাটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এ বিকে আমরা রৈখিক সরণ বলতে পারি। এবার আমরা জানি, তাহলে এ বিটা যদি থিটা ছোট হলে এ বি সমান হবে রৈখিক সরণ। যদি থিটা ছোট হয়, থিটা ছোট না হলে হবে না কিন্তু, বা অতিক্রান্ত দূরত্ব বললেও অসুবিধা নাই, এ বি হবে অতিক্রান্ত দূরত্ব। থিটা ছোট হলে এ বিকে আমরা রৈখিক সরণ বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি এ বিটা কি, অ্যাকচুয়ালি বৃত্তচাপ। তো আমরা জানি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণটা কি, কোণটার ক্ষেত্রে থিটা। চাপটা কি, চাপটা হচ্ছে এ বি, যেটাকে আমরা বলেছি কৌণিক, যেটা রৈখিক সরণ, এটা হচ্ছে রৈখিক সরণ। এটাকে যদি এস দিয়ে লিখি, তাহলে চাপটাকে আমরা এস দিয়ে লিখবো, আর বৃত্তপথের ব্যাসার্ধটাকে আমরা বললাম ছোটো হাতের আর, তাহলে ছোটো হাতের আর লিখবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এস সমান আর থিটা। এখান থেকে বলতে পারি যে এস ইজ ইকাল টু আর থিটা। অর্থাৎ বলতে পারি যে রৈখিক সরণ সমান কৌণিক সরণ গণিত বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ। এবার একটা জিনিস ভালো করে বুঝি এর মধ্যে। মনে করো আরেকটা কণা, সেটা একটা এইকেই কেন্দ্র করে, তাদের কেন্দ্র একই, ওকে কেন্দ্র করে সেও সার্কুলার পথে মুভ করছে, কিন্তু তার ব্যাসার্ধটা ছোট। অর্থাৎ এই কণাটার যখন এখান থেকে এখানে যাচ্ছে, কণাটা যখন এখান থেকে এখানে যাচ্ছে, তখন তার কৌণিক সরণ কিন্তু সেই থিটাই হচ্ছে।
আবার এই কোণটা যখন এখান থেকে এখানে যাচ্ছে তখনও তার কৌণিক সরণ থিটাই হচ্ছে। আমি এটাকে বিটাকে বাদ দিই, আমি মনে করলাম এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে ছোট বৃত্তটার এখান থেকে এখানে গেলে যা কৌণিক সরণ হচ্ছে, বড় বৃত্তটা এখান থেকে এখানে গেলে তার কৌণিক সরণটা একই হচ্ছে, কিন্তু বড় বৃত্তটা রৈখিক সরণ বেশি হচ্ছে। রৈখিক সরণটা বড় বৃত্তটার বেশি, তার কারণ তার ব্যাসার্ধটা বেশি। অর্থাৎ যে বৃত্তটার ব্যাসার্ধ বেশি তার রৈখিক সরণ বেশি হবে, যদিও কৌণিক সরণ দুটোর ক্ষেত্রে সেম। ওই জন্য আমরা বলি যে রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। কৌণিক সরণ যদি একই হয় তাহলে যে বৃত্তটার ব্যাসার্ধ বেশি হবে, যেটা বেশি ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তার রৈখিক সরণ বেশি হবে। যেহেতু এই বড় বৃত্তটা ব্যাসার্ধ বড়, তাই তার রৈখিক সরণটা বেশি হবে। বুঝতে পেরেছেন? একটা ফ্যান যখন দেখবে, ফ্যানের কেন্দ্রে যে কণাগুলো আছে, কেন্দ্রের কাছাকাছি যে কণাগুলো আছে, তার রৈখিক সরণটা কম। তার এক পাক ঘুরলে যতটা দূরত্ব যেতে হয়, একবার প্রান্তের দিকে বা তার যে পাখাগুলো আছে তার প্রান্তের দিকে কোনো একটা বিন্দুকে যদি কল্পনা করো, সে কিন্তু অনেক বড় বৃত্ত কল্পনা তৈরি করছে। তার মানে তার কি রৈখিক সরণটা অনেক বেশি, কারণ তার ব্যাসার্ধটা বেশি। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি। এবার আসা যায় কৌণিক বেগ। কৌণিক সরণ বুঝতে পারলাম, তাহলে কৌণিক বেগ কি হবে? কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলবো, তাই না? তাহলে কৌণিক বেগ কি বলবো? কৌণিক বেগকে ওমেগা দিয়ে লেখা হয়। তাহলে কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ, যেটাকে আমরা থিটা লিখছিলাম, বাই সময়, যেটা আমরা টি লিখি। ঠিক আছে? তাহলে টি সময় যদি থিটা কোণ করে, বা টি সময় যদি তার কৌণিক সরণ থিটা হয়, তাহলে ওমেগা সমান হবে থিটা বাই টি। কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক সরণ বাই সময়। এক্ষেত্রে আমরা তাৎক্ষণিক কৌণিক বেগও ব্যবহার করব। তাৎক্ষণিক কৌণিক বেগ মানে হচ্ছে ডি থিটা ডিটি। কোনো একটা নির্দিষ্ট সময়ে কৌণিক বেগ যদি বার করতে যাই, সেটা হবে ডি থিটা ডিটি। বুঝতে গেল? এবার এর একক কি হবে? খুব সোজা, থিটার একক হচ্ছে রেডিয়ান আর টি এর একক হচ্ছে সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগের ব্যবহৃত একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এবার কৌণিক বেগের আরেকটা একক আছে, সেটা হচ্ছে 1 আরপিএম। আমরা এখানে 1 আরপিএম কি জিনিস সেটা দেখব। 1 আরপিএম মানে হচ্ছে 1 রোটেশন পার মিনিট। ঠিক আছে? 1 আরপিএম এর ফুল ফর্ম। মিনিটে যদি একবার ঘুরে কোনো একটা বস্তু, তার কৌণিক বেগটাকে বলা হয় 1 আরপিএম। এবার 1 আরপিএম কে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসবে কি করে? চলো দেখি। দেখো, এক্ষেত্রে 1 আরপিএম যদি হয় তাহলে ওমেগা কত হবে? ওমেগা আমরা জানি থিটা বাই টি হয়। একবার ঘুরছে 1 রোটেশন, 1 রোটেশন একবার যদি ঘুরে তাহলে রেডিয়ানে কত কোণ তৈরি করবে? 2 পাই, তাই না? এখানে একবার ঘুরলো তাহলে 360 ডিগ্রি কোণ করে 361ই হচ্ছে 2 পাই। তাহলে থিটাটা হচ্ছে 2 পাই, আর টিটা হচ্ছে 1 মিনিটে ঘুরছে। 1 মিনিটে একবার পূর্ণ আবর্তন করলে তার রোটেশনটাকে বলা হয় 1 আরপিএম। তাহলে টিটা হচ্ছে 60, তাহলে কত হবে? পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 1 আরপিএম মানে হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। বুঝে গেল? তাহলে আমাদের বেশিরভাগ অঙ্ক 1 আরপিএমে দেবে, দেখবে 30 আরপিএম, 60 আরপিএম। বা তোমরা যদি বাজার থেকে ফ্যান ট্যান কিনে নিয়ে আসো, সেখানেও দেখবে যে আরপিএম হিসাবে লেখা থাকে, অর্থাৎ মিনিটে তোমাদের পাখাটা কবার ঘুরছে, সেটাকে রেডিয়ান পার সেকেন্ডে খুব ইজিলি নিয়ে আসে। যদি বলে যে 20 আরপিএম মানে কি? 20 আরপিএম মানে হচ্ছে মিনিটে 20 বার ঘুরছে। তাহলে সেক্ষেত্রে ওমেগা কী করে বার করবো? মিনিটে যদি 20 বার ঘুরে তাহলে 20 ইন্টু 2 পাই বাই 60 হবে। সেই অনুযায়ী ক্যালকুলেট করবো। ঠিক আছে? চলো নেক্সট দেখি। কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক কি? কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক। দেখো, আমরা পেলাম থিটা সমান হচ্ছে, বা তোমার এস ইজিক্যাল টু পেয়েছি আর থিটা, তাই না? রৈখিক সরণ সমান হচ্ছে কৌণিক সরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। এটা আমরা পেলাম। এবার ওমেগা মানে কি? তাৎক্ষণিক কৌণিক বেগ যদি বার করি, সেটা হচ্ছে ডি থিটা ডিটি। এখান থেকে যদি থিটা বার করি, থিটা সমান কত হবে? এস বাই আর। তাহলে ডি ডিটি অফ এস বাই আর। যদি এটা বৃত্তপথে ঘোরে, বৃত্তের রেডিয়াসটা সাধারণত কনস্ট্যান্ট থাকে, বৃত্তের রেডিয়াসটা একটু কনস্ট্যান্ট, রেডিয়াসটা তো পাল্টায় না। তাহলে 1 বাই আর ডিএস ডিটি।
এবার ডিএসডিটি মানে হচ্ছে রৈখিক বেগ, রৈখিক তাৎক্ষণিক বেগ। তাহলে কী হয়ে গেল? ভি বাই আর। বা এখান থেকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। অতএব আমরা বলতে পারি যে রৈখিক বেগ সমান কৌণিক বেগ গণিত বৃত্তপথের ব্যাসার্ধ, গণিত বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এখান থেকে যদি সরণ সমান রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ ছিল, ঠিক সেই রকম রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। যার ব্যাসার্ধ বেশি হবে তার রৈখিক বেগ বেশি হবে। অর্থাৎ তুমি ফ্যানটার কথা যদি চিন্তা করো, যে পয়েন্টগুলো কেন্দ্রের কাছাকাছি আছে তার রৈখিক বেগ কম, যে পয়েন্টগুলো তোমার পাখার খুব শেষের দিকে আছে, প্রান্তের দিকে আছে, কারণ তারা বেশি রাস্তা অতিক্রম করছে, তাহলে তাদের রৈখিক বেগ বেশি হবে। ঠিক আছে, একই সময় যারা দূরে আছে তারা বেশি রাস্তা অতিক্রম করছে, 2πr পরিধিটা বেশি, তাই জন্য তাদের রৈখিক বেগ বেশি হয়। ঠিক আছে, তাহলে এই সূত্র দুটো মনে রাখবে, ভি সমান ওমেগা আর এস ইজ ইকুয়াল টু আর থিটা। চলো, এবার আমাদের কাছে সব থেকে মানে দেখতে পাওয়া যায় ঘূর্ণনের যে উদাহরণ, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা, যেটাকে খুব সহজেই আমরা ক্যালকুলেট করতে পারি যে তার মিনিটের কাঁটা কত কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তার সেকেন্ডের কাঁটাটা কত কৌণিক বেগ নিয়ে ঘুরছে। সব থেকে জোরে ঘোরে আমাদের সেকেন্ডের কাঁটাটা। ঠিক আছে, সব থেকে জোরে ঘোরে সেকেন্ডের কাঁটা, তাই সেই সেকেন্ডের কাঁটা আর মিনিটের কাঁটার কৌণিক বেগ কত সেটা আমরা প্রথমে বার করবো। ঠিক আছে, চলো আমরা সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ আমরা বার করি। সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ ওমেগা সমান কি? থিটা বাই টি। সেকেন্ডের কাঁটাটা একবার পূর্ণ আবর্তন করতে 1 মিনিট সময় নেয়। ঠিক আছে, তাহলে থিটাটা কত হবে? একবার পূর্ণ আবর্তন করছে, তাহলে থিটাটা হবে 2π। কতক্ষণ সময় লাগছে? সেকেন্ডের কাঁটাতে একবার ঘুরতে 60 সেকেন্ড সময় নেয়, তাহলে 60, তাহলে π/30 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এটা কোন কাঁটা? এটা সেকেন্ড কাঁটা। আচ্ছা, যদি মিনিট কাঁটা জিজ্ঞেস করে, যদি মিনিট কাঁটা জিজ্ঞেস করে, তাহলে সেক্ষেত্রে ওমেগা সমান একই থিটা বাই টি। একবার ঘোরা মানে 2π অ্যাঙ্গেল। টিটা কত? মিনিটের কাঁটা যদি একবার পূর্ণ আবর্তন করতে হয় তাহলে তার 1 ঘন্টা সময় লাগে, তাই না? মিনিটের কাঁটা একবার ঘুরতে তার 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তার মানে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। মিনিটের কাঁটার ওমেগা অনেক কম, এই যে π/30 আর এইটা হচ্ছে π/1800। তোমরা ইচ্ছে করলে ঘন্টার কাঁটার কৌণিক বেগও বার করতে পারো। ঘন্টার কাঁটার ক্ষেত্রে তোমার একবার ঘুরতে 12 ঘন্টা সময় নেয়, তাহলে থিটাটা 2π হবে, আর টি এর ক্ষেত্রে 12 × 3600 হবে। ঠিক আছে, তো সেইভাবে তোমরা ঘন্টার কাঁটা কৌণিক বেগও বার করতে পারো। একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতক্ষণ পর পর মিলিত হবে। ঠিক আছে, ঘন্টার কাঁটাটা খুব স্লো যায়, মিনিটের কাঁটা একটু ফাস্ট যায়, তাহলে কতক্ষণ অন্তর অন্তর তারা পরস্পর মিলিত হবে সেইটা আমরা দেখব। দেখো, মিনিটের কাঁটার, মিনিটের যে কাঁটা আছে, মিনিটের কাঁটার কৌণিক বেগ হবে কত? সেটাকে যদি ω1 বলি তাহলে সেটা হবে 2π বাই, মিনিটের কাঁটা তো 1 ঘন্টা সময় লাগে, তাহলে 2π/3600 রেডিয়ান পার সেকেন্ড। আর ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটার কৌণিক বেগ সেটাকে যদি ω2 বলি, সেটা হচ্ছে 2π/12 × 3600 এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আমাকে বলেছে কতক্ষণ পর পর, যদি ধরি টি সময় পর পর, ধরি টি সময় পর পর তারা পরস্পর মিলিত হয়, সময় পর পর তারা মিলিত হয়, একসঙ্গে আসে। ঠিক আছে, তাহলে টি সময় ঘন্টার কাঁটাটা যতদূর যাবে, মিনিটের কাঁটাটা তার থেকে 1 ঘর বেশি, একবার বেশি রোটেশন করতে হবে, তাহলেই একমাত্র ঘন্টার কাঁটাকে ধরতে পারবে। ঠিক আছে, যেহেতু মিনিটের কাঁটাটা ফাস্ট যাচ্ছে, তাহলে ঘন্টার কাঁটাটা হয়তো কিছু দূর গেল, কিন্তু মিনিটের কাঁটাটা তাকে 1 পাক এক্সট্রা ঘুরে আবার ঘন্টার কাঁটাকে ধরতে হবে। বুঝে গেল?
তাহলে টি সময় ঘন্টার কাঁটা যত দূর যাবে মিনিটের কাঁটা তার থেকে 1 পাক বেশি যাবে। তাহলে মিনিটের কাঁটাটা টি সময়ে কত কোণ যায় সেটা হচ্ছে ওমেগা টি, থিটা সমান হবে ওমেগা টি। তাহলে মিনিটের কাঁটাটা টি সময়ে যাবে 2π/3600 ইন্টু টি, এত কোণ তৈরি করবে। ঠিক আছে, ঘন্টার কাঁটাটা কতটা তৈরি করবে 2π/12 ইন্টু 3600 টি প্লাস 2π, এটা বুঝলেই হয়ে যাবে। তাহলে কি বলছি যে মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটার থেকে 1 পাক বেশি যেতে হবে। 1 পাক মানে হচ্ছে 2π। মিনিটের কাঁটা টি সময় কত অ্যাঙ্গেল যাবে সেটা হচ্ছে ওমেগা ইন্টু টি, এটা হচ্ছে মিনিটের কাঁটার ওমেগা ইন্টু টি, কারণ থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, ওমেগা সমান θ/t হলে থিটা সমান ওমেগা টি। তাহলে মিনিটের কাঁটাটা টি সময় কত অ্যাঙ্গেল তৈরি করবে 2π/3600 ইন্টু টি, ঘন্টার কাঁটাটা কত তৈরি করবে 2π/12 ইন্টু 3600 ইন্টু টি। তাহলে মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটা যতটা যাবে তার থেকে 1 পাক বেশি যেতে হবে, তাহলে আবার তাকে ধরতে পারবে। এখান থেকে আমাকে টিটা বার করতে হবে। ঠিক আছে, এবার টিটাকে ওদিকে নিয়ে যাই, টিটাকে যদি ওদিকে নিয়ে যাই, টিটাকে ওদিকে নিয়ে যাই দিয়ে কমন নিই, এটাকে নিয়ে যাওয়ার পর 2πt/3600টাকে কমন নিই, 2πt/3600টাকে কমন নিলাম, এটা ওদিকে গেছে। তাহলে 2π, তাহলে এদিকে 1 পড়ে আছে, আর এদিকে 2πt/3600 করে নিই কমন নিই, মানে 1/12 পড়ে আছে, ইকুয়াল টু 2π কোটে কেটে গেল। তাহলে কত হলো t/3600 ইন্টু এটা কত হবে 11/12 ইকুয়াল টু 1, টি সমান হবে 12/11 ইন্টু 3600। ঠিক আছে, এত সেকেন্ডে উত্তর আসবে, কারণ আমরা সব ক্যালকুলেশনগুলো সেকেন্ডে করছি। তো সেকেন্ডটাকে ঘন্টায় করলে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12/11 ঘন্টা। ঠিক আছে, তাহলে এত ঘন্টা পর পর মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা পরস্পর মিলিত হবে, মিলিত হলো আবার পরে 12/11 ঘন্টা পর পর আবার সেম মিলিত হবে। তার মানে কি মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটা থেকে 1 ঘর বেশি যাচ্ছে। এটা যদি আমরা খেয়াল করি তাহলে হবে 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড, 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড পর পর ওরা আবার মিলিত হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বুঝে একটা বস্তু বৃত্তাকার পথে চলেছে। ঠিক আছে, কেন্দ্রের সাপেক্ষে তার অবস্থান t=2 সেকেন্ডে যা ছিল t=5 সেকেন্ড সময়ে তাই হলো। যদি বস্তুটির রৈখিক বেগ π/2 মিটার/সেকেন্ড হয় তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ কত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কিরকম বলেছে, বলছে একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, বস্তুটা কোনো একটা সময় t=2 সেকেন্ড সময় এইখানে ছিল, সে আবার এখানে ঘুরে এসে আবার সেইখানেই ফিরে এলো, কিন্তু কখন ফিরে এলো t=5 সেকেন্ড পর। তাহলে তার 1 পাক ঘুরতে কতক্ষণ সময় লাগলো, 1 পাক ঘুরতে সময় লাগে 5 - 2 মানে 3 সেকেন্ড। 2 সেকেন্ডের যেখানে ছিল 5 সেকেন্ড পর আবার সেখানে এলো, তাহলে ঘুরতে কতক্ষণ সময় লাগলো 3 সেকেন্ড সময় লাগলো। তাহলে ওমেগা কত হবে, ওমেগা হচ্ছে θ/t, 1 পাক ঘুরছে, থিটা হচ্ছে 2π, টিটা হচ্ছে 3, এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আমাকে ভিটা করে বলে দিয়েছে, ভিটা সমান বলে দিয়েছে π/2 মিটার/সেকেন্ড। আমাকে এই বৃত্তটার ব্যাসার্ধ জানতে চাইছে। আমি ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক জানি, ভি সমান ওমেগা আর, তাই তো এক্ষুনি দেখলাম। ভি এর জায়গায় π/2 বসালাম, ওমেগার জায়গায় আমি 2π/3 বসালাম ইন্টু আর, π কেটে গেল, তাহলে আর সমান হবে 3/4 এত মিটার বা 0.75 মিটার বা 75 সেন্টিমিটার। ইজি অঙ্ক, কিছু নেই, শুধু এই রিলেশনটাকে কাজে লাগাতে হবে আর ওমেগাটাকে বার করতে হবে। চলো নেক্সট দেখি, দুটো টার্মকে ডিফাইন করি। ঠিক আছে, দুটো টার্মকে ডিফাইন করি। একটাকে বলছে পর্যায়কাল, ভালো করে বুঝবে। প্রথম আমরা বুঝবো যে পর্যায়কাল কি জিনিস। পর্যায়কাল যেটাকে আমরা বড় হাতের টি দিয়ে লেখা হয়। পর্যায়কাল মানে হচ্ছে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে একবার এই পূর্ণ আবর্তন করতে
তার যে সময়টা লাগবে সেটি হচ্ছে পর্যায়কাল। একবার পূর্ণ আবর্তন করতে যে সময়টা লাগবে সেইটাই হচ্ছে তার পর্যায়কাল। ঠিক আছে, ঘূর্ণনশীল কোনো বস্তু তার যে বৃত্তপথে ঘুরছে সেই বৃত্তপথ থেকে একবার পূর্ণ আবর্তন করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। যদি পর্যায়কাল টি হয় তাহলে ওমেগা সমান লিখতে পারি থিটা বাই টি, তো তাই তো 2 পাই বাই টি। তাহলে টি সমান কি লিখতে পারি ওমেগা বাই 2 পাই বাই ওমেগা। ভালো করে বুঝি, একবার ঘুরতে যে সময়টা লাগে সেইটাকে আমরা বলছি পর্যায়কাল। তাহলে এক্ষেত্রে ওমেগা কত হবে থিটা বাই টি, থিটা একবার ঘুরছে মানে 2 পাই, আর টিটাকে হচ্ছে পর্যায়কাল টি, বড়তে টি, তাহলে টিটা ওদিকে চলে গেল 2 পাই বাই ওমেগা। তাহলে এইটা হচ্ছে টি আর ওমেগার মধ্যে রিলেশন। আচ্ছা কম্পাঙ্ক কি জিনিস একবার বুঝি। কম্পাঙ্কের ছোটাতে এন দিয়ে লেখা হয়। কম্পাঙ্ক মানে হচ্ছে যে কোনো একটা ঘূর্ণনশীল কণা 1 সেকেন্ডে যবার ঘুরবে, যদি 1 সেকেন্ডে 3 বার ঘোরে তাহলে কম্পাঙ্ক হবে 3, যদি 1 সেকেন্ডে 5 বার ঘোরে তাহলে কম্পাঙ্ক হবে 5। ঠিক আছে, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কৌণিক বেগ ওমেগা হয়, যদি কৌণিক বেগ ওমেগা হয় তাহলে 1 সেকেন্ডে ওমেগা কোণ করে, ওমেগা কোণ তৈরি করে। ঠিক আছে, এটা তো ডেফিনেশন, ওমেগার ডেফিনেশন। কৌণিক বেগ ওমেগা মানে হচ্ছে 1 সেকেন্ডে ওমেগা কোণ তৈরি করে। এবার এন সমান কত হবে দেখো ওমেগা বাই 2 পাই। যদি 1 সেকেন্ডে ওমেগা কোণ তৈরি করে তাহলে ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলেই কবার ঘুরছে সেটা আমরা পেয়ে যাবো। তা সেটাই হবে 1 সেকেন্ডে ততবার ঘুরছে। বুঝে গেল? তাহলে এই হচ্ছে এন আর ওমেগার মধ্যে রিলেশন। আবার বলি, যদি 1 সেকেন্ডে ওমেগা কোণ তৈরি করে, ওমেগার ডেফিনেশন অনুযায়ী ওমেগা যদি কৌণিক বেগ ওমেগা হয় তার মানে 1 সেকেন্ডে সে ওমেগা কোণ তৈরি করছে, সেইটি তো ওমেগা মানে ওমেগার ডেফিনেশন কি বলেছে যে 1 সেকেন্ডে যতটা কোণ তৈরি করে সেইটাই হচ্ছে তার কৌণিক বেগ, বা বলেছিলাম কৌণিক সরণের হারকে বলে তার কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে যদি কৌণিক বেগ ওমেগা হয় তাহলে 1 সেকেন্ডে ওমেগা কোণ তৈরি করছে। এবার তাহলে কবার ঘুরছে, একবার ঘোরা মানে 2 পাই কোণ করা, তাহলে ওমেগা কোণ মানে কবার করছে, তাহলে ওমেগা বাই 2 পাই। তো সেটি হচ্ছে তার কম্পাঙ্ক। আমি যদি দুটোকে তুলনা করি তাহলে দেখবো এন সমান 1/t, অর্থাৎ কম্পাঙ্ক সমান 1 বাই পর্যায়কাল। এই দুটো রিলেশন খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। আমরা এটা অনেকবার কাজে রাখবো। টি সমান 2 পাই বাই ওমেগা আর এন সমান ওমেগা বাই 2 পাই, আর এন সমান হচ্ছে 1/t। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছে 105 ব্যাসের 105 সেন্টিমিটার ব্যাসের একটি বৈদ্যুতিক পাখার প্রান্তবিন্দু রৈখিক বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। পাখাটি মিনিটে কতবার পাক খাবে? ঠিক আছে, মিনিটে জিজ্ঞেস করেছে কবার পাক খাবে। যদি সেকেন্ডে জিজ্ঞেস করতো তাহলে কম্পাঙ্ক বার করলেই হয়ে যেত। 1 সেকেন্ডে যবার পাক খায় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে মিনিটে বার করেছে, মিনিটে বার করতে চাইছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কম্পাঙ্ক বার করি। তো আমাকে ব্যাসটা দিয়েছে, ব্যাসটা দিয়েছে 105 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে 105 বাই 2 মানে 52.5 মিটার সেন্টিমিটার। তার মানে হচ্ছে 0.525 মিটার। প্রান্তবিন্দুর বেগ কত দিয়েছে 11 মিটার পার সেকেন্ড। তাহলে ওমেগা কত হবে v ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা সমান কত হবে v বাই আর। কৌণিক বেগ হচ্ছে রৈখিক বেগ বাই বৃত্তপথের ব্যাসার্ধ। তার মানে 11 বাই 0.525। পয়েন্ট উঠিয়ে দিলাম, উপরে 1000 নিয়ে এলাম, 25 দিয়ে কাটলাম, 25 দুগুণে 50, 25 একে 25, এটা হবে 40। ঠিক আছে, আর কাটবে না। 440 বাই 21 এত রেডিয়ান পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের ওমেগা। আমরা এনটা বার করি, কম্পাঙ্ক এন হচ্ছে ওমেগা বাই 2 পাই। আমাদের এখানে পায়ের মান কখনো 180 ডিগ্রি বসে না, ফিজিক্সে মনে রাখবে।
পায়ের মান সবসময় হয় 3.14 বসাবো বা 22/7 বসাবো। যেমন এখানে পায়ের মান আমরা 22/7 বসাবো যাতে করে কেটে যায়। ওমেগার মান হচ্ছে 440/21, নিচে 2 আছে, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে 22/7 ছিল, 7 থেকে আমি ওপরে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, 22 দুগুণে 44 কেটে গেলে এর সঙ্গে 10 পড়ে থাকলো, 7 3 21, তাহলে কত হয়ে গেল 10/3। আচ্ছা, কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স বা আমরা হার্টজও বলতে পারি, সেকেন্ড ইনভার্স বলতে পারি, কোনো অসুবিধা নেই, বা হার্টজও বলতে পারি। কিন্তু আমাকে এটা চাইনি, কম্পাঙ্ক চাইনি। কম্পাঙ্কটা মানে হচ্ছে 1 সেকেন্ডে কবার ঘুরছে, কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কবার ঘুরছে। কিন্তু আমাকে চেয়েছে কত, আমাকে দিয়েছে মিনিটে। অতএব পাখাটি মিনিটে ঘোরে, পাখাটি মিনিটে ঘুরবে 10/3 × 60, তাই তো? এটা তো সেকেন্ডে ঘুরছে, 1 সেকেন্ডে যদি এতবার ঘোরে মিনিটে কবার ঘুরবে? 60 দ্বিগুণ করে দেবো, 1 মিনিটে 60 সেকেন্ড, কত হবে 200 বার। তাহলে মিনিটে পাখাটা 200 বার ঘুরছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। চলো এবার আসা যাচ্ছে কৌণিক ত্বরণ কি জিনিস। কৌণিক সরণ হলো, কৌণিক বেগ হলো, এবার আসছে কৌণিক ত্বরণ। একই রকম, কৌণিক বেগ পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। ঠিক আছে, কৌণিক বেগ পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। কৌণিক বেগ পরিবর্তন, মনে করো কড়াটা এরকম বৃত্তপথে ঘুরছে, যখন এখানে ছিল তখন ওর কৌণিক বেগ হচ্ছে ω1, যখন এইখানে গেল কৌণিক বেগ হয়ে গেল ω2, এইখান থেকে এখানে যেতে তার টি সময় লাগলো। ঠিক আছে, তাহলে কৌণিক বেগটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তাহলে কৌণিক ত্বরণ কত হবে? কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে লিখি। আলফা, আলফা হচ্ছে ω2 - ω1/t। রৈখিক ত্বরণ কি ছিল? v - u/t। কৌণিক ত্বরণ সেরকমই, অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ বাই সমান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আলফা। যদি তাৎক্ষণিক কৌণিক ত্বরণ জিজ্ঞেস করে তাহলে আলফা সমান লিখব dω/dt। ঠিক আছে, যদি বলে একক কি, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওমেগার মধ্যে একটা রেডিয়ান পার সেকেন্ড ছিল, নিচে আবার একটা সেকেন্ড হলো, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? খুব সোজা, সেরকম কিছু নেই। আমরা জানি যে ভি সমান ω/r, তাই তো? তাহলে ওমেগা সমান করতে হবে v/r। ভি সমান ω/r, এটা আমরা প্রমাণ আগেই করেছি। তাহলে ওমেগা সমান v/r। তাহলে আলফা সমান কি হবে? ddt অফ v/r। আমরা এই আরটাকে বেরিয়ে বার করে নিয়ে আসবো, কারণ আরটা তো ধ্রুবক, বৃত্তপথের ব্যাসার্ধটা কনস্ট্যান্ট, তাহলে 1/r dvdt হয়ে যাবে। dvdt মানেই হচ্ছে রৈখিক ত্বরণ, তাহলে a/r হয়ে গেল, তাই তো? এটা হচ্ছে রৈখিক ত্বরণ বাই r, তাহলে a সমান কত হয়ে গেল? আলফা r। তাহলে আমরা লিখতে পারি যে রৈখিক ত্বরণ সব একই রকম আসছে, দেখো, সমান কৌণিক ত্বরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ গণিত বৃত্তপথের ব্যাসার্ধ, একই রকম আসছে। রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ, রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ, সব একই রকম। এই সম্পর্কগুলো আমরা মনে রাখবো, a সমান আলফা r। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এবার আসা যাক আবর্ত গতির সমীকরণ। আমরা রৈখিক গতির সমীকরণগুলো বুঝতে পেরেছিলাম। রৈখিক গতির সমীকরণ কি কি ছিল? সেটা ছিল v সমান u প্লাস at, s is equal to ut প্লাস হাফ at স্কোয়ার, তারপরে ছিল v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। মেনলি এই তিনটে ইকুয়েশন ছিল, এটা একমাত্রিক গতিতে আমরা পড়েছিলাম। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু এইরকমই ইকুয়েশনে আছে, এইরকমই ইকুয়েশন আছে। দেখো, আমরা যদি এই ইকুয়েশনটাকে সবকটাকে r দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? v/r সমান u/r প্লাস a/r ইন্টু টি। কিন্তু v/r এটা হচ্ছে ω2
ইউ বাই আর হচ্ছে ওমেগা 1, এ বাই আর হচ্ছে আলফা টি। বুঝতে পারলে? তাহলে এর সমতুল্য আমরা যে ইকুয়েশন পেলাম সেটা হচ্ছে ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি, যেখানে ওমেগা 2টা হচ্ছে টি সময় পর তার কৌণিক বেগ। তাহলে এই ইকুয়েশনটা কিরকম হবে? রৈখিক সরণ ছিল, কৌণিক সরণ হবে থিটা, ইউটার ক্ষেত্রে ওমেগা 1, টিটা টি থাকবে প্লাস হাফ, এ জায়গায় আলফা হবে, টি স্কোয়ার হবে। এই সমীকরণটা কিরকম হবে? ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এর জায়গায় আলফা হবে আর এস এর জায়গায় থিটা হবে, কৌণিক সরণ হবে। তাহলে রৈখিক সরণের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো ছিল রৈখিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে ইকুয়েশনগুলো এরকম। ঠিক আছে, সবই কোণ দিয়ে, কৌণিক সরণ, কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ বেগ। নেক্সট দিকে চলো, তাহলে একটা অঙ্ক দিয়েছি করি। বলছে একটা বৈদ্যুতিক পাখা 210 আরপিএম গতিতে ঘুরছিল। 11 সেকেন্ড পর পাখাটির গতি 630 আরপিএম হলো। কোণাটির কৌণিক ত্বরণ কত? ঠিক আছে, ওমেগা 1টা কত? ওমেগা 1টা হচ্ছে 210 আরপিএম। ঠিক আছে, 210 আরপিএমটাকে আমি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে মিনিটে 210 বার ঘুরছে, তাহলে 210 ইন্টু 2 পাই অ্যাঙ্গেল তৈরি করছে বাই 60 মিনিটে। এটা উপরটা যে থিটা, নিচেটা হচ্ছে টি। থিটাটা কত? 210 বার ঘুরছে, 210 ইন্টু 2 পাই অ্যাঙ্গেল তৈরি করে। একবার ঘুরলে 2 পাই অ্যাঙ্গেল। 0 0 কাটলাম, 2 3 6, 3 7 21। পায়ের মানটা যদি বসাই 7 ইন্টু 22 7, 7 7 কেটে গেল, তাহলে 22 রেডিয়ান পার সেকেন্ড হলো। ঠিক আছে, এইভাবে ওমেগা 2 বার করি। ওমেগা 2টা বলেছে কত হয়েছে? 630 আরপিএম হয়েছে। তাহলে 630 আরপিএম, তার মানে 630 ইন্টু 2 পাই ইন্টু 2 ইন্টু 22 7 বসিয়ে দিই একবার, ডিভাইড বাই 60, মিনিটের জন্য 60 হবে। ঠিক আছে, 0 0 কাটবে, 2 3 6, 21, 7 3 21, কত হবে? 66 রেডিয়ান পার সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে, প্রথমে চেয়েছে কৌণিক ত্বরণ কত, তাহলে আলফাটা জানতে চেয়েছে। তাহলে আলফা সমান কত? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। ওমেগা 2 হচ্ছে 66, তাহলে 66 মাইনাস 22 বাই টিটা বলেছে 11, তার মানে 44 বাই 11, তার মানে হচ্ছে 4 আলফা, তো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার চেয়েছে যে এই 11 সেকেন্ড সময়ে পাখাটি কবার ঘুরবে। ঠিক আছে, এই কবার ঘুরবে যেই বার করতে বলবে, প্রথমে কাজ হচ্ছে তার থিটাটা বার করা, দিয়ে তাকে 2 পাই দিয়ে ভাগ করা। 2 পাই একবার ঘুরে, তাহলে থিটাটা যতটা বেরিয়েছে তাকে 2 পাই দিয়ে ডিভাইড করে দেবো। তো চলো আমরা থিটাটা বার করি। থিটাটা কি সূত্র? ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, আর একটা ফর্মুলা আছে সেটাও ইউজ করতে পারি, যা এটা করলেও হবে। তাহলে ওমেগা 1 টি, ওমেগা 1টা বেরিয়েছে 22, তাহলে 22 ইন্টু 11 প্লাস হাফ ইন্টু আলফা বেরিয়েছে 4, আর এটা হচ্ছে 11 স্কোয়ার। ঠিক আছে, দেখি কত বেরোয়। 22 থেকে 22 2, 22 থেকে 22 23 24 প্লাস এটা 2 হবে, 121 দুগুণে 242। ঠিক আছে, তার মানে কত হবে? 4 8 4, 484 রেডিয়ান। তাহলে কবার ঘুরবে সেটা যদি বড়দের এন বলি, তাহলে এন সমান হয় থিটা বাই 2 পাই। ঠিক আছে, একবার ঘোরা মানে 2 পাই কোণ করা, তাহলে 484 রেডিয়ান। 2 পাই মানে হচ্ছে একবার ঘোরা, তাহলে 484 রেডিয়ান মানে হচ্ছে কভার। ঠিক আছে, তাহলে 484 বাই 2 পাই, 2 ইন্টু 22 7, 22 ইন্টু 7, 22 এর 484 কেটে দিলাম, 22 আসবে, 2 আর 22 কেটে দিলাম 11, তাহলে 7 11 77 বার ঘুরবে। ঠিক আছে,
অ্যান্সারটা হচ্ছে 77 বার ঘুরবে, কিছুই নাই কাটাকুটি। চলো নেক্সট দিকে অঙ্ক। কি দিয়েছে বলছে স্থির অবস্থা থেকে সমতরণে ঘুরতে শুরু করে একটি চাকা 30 বার আবর্তনের শেষে 60 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ অর্জন করলো। পাখাটির কৌণিক ত্বরণ কত জানতে চাইছে। দেখো এখানে ওমেগা 1টা 0, স্থির অবস্থা থেকে সে যেতে শুরু করেছে সমতরণে। ওমেগা 2টা কত, সেটাকে বলেছে 60 রেডিয়ান পার সেকেন্ড। কবার ঘুরেছে? 30 বার ঘুরেছে, তাহলে তার কৌণিক সরণ কত? 30 বার ঘোরা মানে তার কৌণিক সরণ হবে 30 × 2 পাই, মানে হচ্ছে 60 পাই। এটা হচ্ছে তার থিটা। আমাকে কি জানতে চাইছে? পাখাটির কৌণিক ত্বরণ কত জানতে চাইছে। ঠিক আছে, আমরা ইউজ করবো কোনটা? ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা বার করবো। যেহেতু ওমেগা 1টা 0, তাহলে আলফাটা সমান হবে ওমেগা 2 স্কোয়ার বাই 2 থিটা। ওমেগা 2 স্কোয়ার মানে যে 60 স্কোয়ার, তাহলে 60 স্কোয়ার বাই 2 থিটা, 2 × 60 × পাই। তাহলে একটা 60 কেটে গেল, আর 2 দিয়ে আরেকটা 60 কেটে গেল, তাহলে 30/পাই। ঠিক আছে, তাহলে 30/পাই যদি করি, এটা যদি ক্যালকুলেশন করি বেরোবে 9.55 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কৌণিক ত্বরণ। ঠিক আছে, চলো নেক্সট দেখি। কি বলেছে? বলেছে যে একটি চাকতি সমকৌণিক ত্বরণে তার অক্ষের চারিদিকে ঘুরতে শুরু করলো। যদি দুই পাকের শেষে চাকতিটির কৌণিক বেগ 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হয়, তাহলে ঘোরা শুরুর 8 সেকেন্ড পর সেটি মোট কয়বার ঘুরবে, মোট কবার ঘুরবে। ঠিক আছে, তার মানে আমাকে থিটা বার করতে হবে আমাদের এখানে। ঠিক আছে, তা প্রথম যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা থেকে আমি আগে আলফাটা বার করি। ঠিক আছে, আলফাটা বার করি। বলছে অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করলো মানেই হচ্ছে ওমেগা 1টা 0। 2 পাক ঘোরার পর, তাহলে থিটাটা যখন 2 পাক, 2 মানে হচ্ছে 2 × 2 পাই মানে 4 পাই, তখন তার বেগ কত হলো? 2 পাক ঘোরার পর তার বেগ হয়ে গেল 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে আলফা বার করি। ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওমেগা 1টাতে 0, তাহলে আলফা সমান কত হবে? ওমেগা 2 স্কোয়ার মাইনাস 2 থিটা। ওমেগা 2 স্কোয়ার মানে 8 স্কোয়ার, মানে হচ্ছে 4 পাই স্কোয়ার। 8 স্কোয়ার করলে 4 পাই স্কোয়ার বাই 2 × থিটা কত? থিটা হচ্ছে 4 পাই। তাহলে 4 কেটে গেল, একটা পাই কেটে গেল, তাহলে π/2 হচ্ছে তার কৌণিক ত্বরণ। π/2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তার কৌণিক ত্বরণ। এবারে বলেছে যে 8 সেকেন্ড পর যদি 2 পাকের শেষে চাকতিটির কৌণিক বেগ এত হয়, তাহলে ঘোরা শুরুর 8 সেকেন্ড পর মোট কয়বার ঘুরবে। থিটা বার করতে হবে। থিটা ইকুয়াল টু ওমেগা 1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওমেগা 1t টা তো 0, কারণ ওমেগাটা 0, তাই না? তাহলে হাফ আলফা টি স্কোয়ার বার করবো। হাফ আলফাটা হচ্ছে π/2, আর টি স্কোয়ার মানে 8 সেকেন্ড পর জিজ্ঞেস করেছে, তাহলে 8 স্কোয়ার। 2 × 4, তাহলে 16 পাই হবে। এটা হচ্ছে 16 পাই। ঠিক আছে, এখান থেকে একটা 8, এখানে 4 কেটে দিলাম, 2 2 8 16 পাই। তাহলে কবার ঘুরবে? n সমান θ/2 পাই, তাই তো? θ/2 পাই করলেই আমরা কবার ঘুরবে পেয়ে যাবো। তাহলে 16 পাই বাই, তাই তো? কবার ঘুরবে জিজ্ঞেস করে, 16 π/2 পাই মানে 8 বার ঘুরবে, 8 বার ঘুরবে। ঠিক আছে, চলো নেক্সট। আশা করি এটি শেষ অঙ্ক। বলছি একটা গাড়ি, আচ্ছা মুছিয়ে দাও। বলছে একটা গাড়ি 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে চলছে। যখন তার গতি 10 মিটার পার সেকেন্ড
তখন ব্রেক চেপে তাকে 5 সেকেন্ড সময় সমমন্দনে থামানো হলো। ব্রেক চাপার পর থেকে থামা পর্যন্ত তার কৌণিক সরণ কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। ব্যাসার্ধটা কত? 10 মিটার। তাহলে তার কৌণিক বেগ কত? প্রাথমিক কৌণিক বেগ সেটা হচ্ছে u1/r। v সমান u r ছিল, তাহলে ওমেগা সমান v সমান ওমেগা r ছিল, তাহলে ওমেগা সমান হচ্ছে v/r। তার মানে 10/10 মানে 1 রেডিয়ান পার সেকেন্ড। ব্রেক চেপে আমি ওটাকে স্থির করেছি, 5 সেকেন্ডে স্থির করেছি, তাহলে t = 5 সেকেন্ড সময়ে তার ওমেগা 2টা হয়ে গিয়েছে 0। আমাকে জিজ্ঞেস করেছে ব্রেক চাপার পর থেকে থামা পর্যন্ত তার কৌণিক সরণ কত, তাহলে থিটাটা জানতে চাইছে। থিটা সমান হচ্ছে ওমেগা 1t। আচ্ছা, এটাকে থিটা বেরোবে না। আচ্ছা, এখানে আমাকে আলফাটা বার করতে হবে। ঠিক আছে, মন্দনটা কত হয় বার করতে হবে। প্রথমে মন্দনটা বার করছি, এখানে মন্দন বলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2/t হবে, যেহেতু মন্দন হচ্ছে। ওমেগাটা হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 0, ওমেগাটা 0, টিটা হচ্ছে 5, তাহলে 1/5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ওমেগা 1টা হচ্ছে 1 আর ওমেগা 2টা 0 বসিয়ে দিলাম, 5 1/5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে থিটা কত হবে? ওমেগা 1t মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। মন্দন হলে মাইনাস হয়ে যাবে যেহেতু মন্দন হচ্ছে। ওমেগা 1টা হচ্ছে 1, টিটা হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এটা 5 হয়ে গেল, মাইনাস হাফ ইন্টু আলফা হচ্ছে 1/5 আর টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। টিটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25, 5 5 25, তাহলে 5 মাইনাস 5/2 মানে 2.5, তার মানে 2.5 রেডিয়ান। তার কৌণিক সরণটা যেটা হবে সেটা হচ্ছে 2.5 রেডিয়ান। 2.5 রেডিয়ান মানে দুবার বলা যাবে না, এটা 2π দিয়ে ভাগ করতে হবে, দিয়ে দেখতে হবে যে কভার করবে। তাহলে 2.5 রেডিয়ান কোণ উৎপন্ন করার পর চাকাটা থেমে যাবে। ঠিক আছে, তো আশা করি আজকে যেটুকুনি পড়ালাম সেটুকুনি তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। তো এইটুকুনি বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা পরের স্টেপগুলো আরও যাব। কৌণিক সরণ কী জিনিস, কৌণিক বেগ কী জিনিস, কৌণিক ত্বরণ কী জিনিস, এগুলো আমরা বুঝতে পারবো। তারপরে আমরা পরের দিন বুঝবো যে যখন কোনো আমরা ঘূর্ণন তলে যদি তখন থাকবো, ঘূর্ণন তলে মানে হয়তো নাগরদোলাতে চেপে আছি, নাগরদোলা খুব জোরে ঘুরছে, বা তোমরা হয়তো সেই মোটরসাইকেল মরণ ফাঁদ যেটাকে বলে, সেই মোটর ফাঁদের মধ্যে কি করে মোটরসাইকেলটা ঘোরে খেয়াল করেছো, তাহলে সেইগুলো তখন বুঝতে পারবো। যদি আমরা এইগুলোকে না বুঝতে পারি তাহলে কিন্তু সেইগুলোকে বুঝতে পারবো না। ঠিক আছে, তো আজকে প্রথমত কৌণিক বেগ, প্রথমে কৌণিক সরণ, তারপরে কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ, এই তিনটে জিনিস ভালো করে পড়ানো হলো। তোমাদের বইয়ে অনেক অঙ্ক আছে, তোমরা অঙ্কগুলো করবে, মেন সূত্রগুলো তো বুঝতেই পেরেছো, সেই সূত্র দিয়েই অঙ্ক হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।